হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? স্মার্ট এডুকেশনে সকলকে স্বাগত। পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? কোন সাবজেক্টের উপর বেশি নজর দিচ্ছ? কোনটা পড়তে ভালো লাগছে? সব আমাকে কমেন্টে জানাবে। আজকে হিস্ট্রির একটা অন্য দিক নিয়ে পড়বো। আমরা দু তিনটে বংশ সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা আজকে দু তিনটে যে বংশ সম্পর্কে আলোচনা করব সেটা হলো, আমরা সবাই ভারতের ম্যাপের নিচটা জানি তো, এরকম টাইপের না কিছুটা। তো এইখানে তিনটে বংশের কথা আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তো তিনটে বংশ কি কি? পাণ্ড্য, চোলা আর চেরা বা চেদি। এক একটা জায়গায় এক একটা লেখা থাকে। তো এরকম তিনটে পাশাপাশি অবস্থিত বংশ সম্পর্কে আমরা আলোচনা করব। এবার পাশাপাশি থাকা মানে কি বোঝো বলো? পাশাপাশি থাকলে অশান্তি তো হবেই। তো এই অংশটা কে দখল করবে, এই অংশটা কে দখল করবে, এখানে গিয়ে এরকম প্রচুর যুদ্ধের কাহিনী আজকে আমরা পড়ব। তো প্রথমে আমরা পড়ব পাণ্ড্য ডাইনেস্টি সম্পর্কে। কিন্তু এই ডাইনেস্টিটা সম্পর্কে কিন্তু আমাদের কাছে খুব একটা বেশি তথ্য নেই। এর সময়কার ইনপুট আমরা হয়তো এখনো সেটা আবিষ্কার করা হয়ে ওঠেনি, বা যাই হোক, সেই কারণে এখানকার বেশি তথ্য নেই। যে যে তথ্যগুলো জানা যায় সেগুলো থেকে আমরা কি জানবো? যেই অংশটা ছিল ভারতের নিচে, এই অংশটা মাদুরাই, তৃণভেনী, ত্রিবাঙ্কুর, এই অংশগুলো জুড়ে এই পাণ্ড্য ডায়নাস্টি ছিল, ঠিক আছে? এটা দক্ষিণ ভারতের একটা বংশ এবং বলা যেতে পারে এটা আদিতম বংশ, ঠিক আছে? এবার একটু রাজাদের সম্পর্কে জানা যাক। প্রথমেই বললাম বেশি তথ্য নেই, তো বেশি কিছু পড়বো না, এই একটা পেজেই যা পড়া মোটামুটি শেষ হয়ে যাবে। এই বংশের প্রতিষ্ঠাতা হলো কারুঙ্গাম। এই আজকে যে চ্যাপ্টারটা পড়াবো, এই চ্যাপ্টারে যে নামগুলো বলবো দেখবে সবগুলো নামই একটু আমাদের, যেহেতু আমরা বাঙালি, তো সেই হিসেবে মনে রাখার ক্ষেত্রে একটু কঠিন। পাশে কন্টিনিউয়াসলি বিড়াল চিৎকার করে যাচ্ছে, সেটাকে ইগনোর করো। তো এই কারুঙ্গাম 560 খ্রিস্টাব্দে এই বংশের প্রতিষ্ঠা করে। তো এবার এর পরে কে রাজা ছিল, তার রাজ্য বিস্তার, এগুলো তো আমি ইনপুট নেই বলে ঠিকঠাক জানা যায়নি। কিন্তু যারা একটু বেশি কাজ করেছিল, বেশি জায়গা দখল করেছিল, তো তাদের নামটা আমরা জানি। আরিকেশরী মারবর্মন। সে করেছিল 670 থেকে 710। তারপরে করেছিল মারবর্মন রাজসিংহা, সে করেছিল 735 থেকে 756। এরপরে হলো জটিল পরান্তক, ইনি করেছিল 756 থেকে 815। তারপরে যিনি এলো তিনি হলেন শ্রীবল্লভ। এই শ্রীবল্লভের কিন্তু বেশ কিছু কাজ আমরা জানতে পারি এবং তাকেই বলা হয় রিয়েল ফাউন্ডার, প্রকৃত প্রতিষ্ঠাতা। এখন যদি তোমায় কেউ বলে যে পাণ্ড্য ডাইনাস্টির প্রতিষ্ঠা কে করেন, তাহলে কারুঙ্গাম। কিন্তু যদি বলে প্রকৃত প্রতিষ্ঠাতা, তাহলে শ্রীবল্লভ। এনার উপাধি হলো শ্রীমান। ইনি 815 থেকে এই 826 এরকম অবধি শাসন করেছিল এবং এরা তো খুব শান্তশিষ্টভাবে শাসন করলো। মাঝের আমরা জানতে পারলাম না এগুলো কি কি ঘটলো, কিন্তু যখন এই সিংহাসনে শ্রীবল্লভ এলো তখন কিন্তু বেশ আলোড়ন, মানে একজন এসেছে, সেটা আশপাশের জায়গাগুলোকে সে জানান দিল যে একটা রাজা এসেছে।
সে পল্লব চোল সমস্ত বংশকে, আশেপাশের বংশদেরকে আক্রমণ করে এবং এই পল্লবের অনেক অংশ সে দখলও করে। তারপরে এই চোলের সঙ্গে যুদ্ধে সে মারা যান 826-এ। ঠিক আছে, এবার একটা কথা বলো, এই বংশটা সম্পর্কে আমরা তো ডিটেল যা পেলাম সেটা কোথা থেকে পেলাম? হিউয়েনসাং এর বইয়ে এই বংশটার নাম কিন্তু উল্লেখ আছে মলয়কেতু। এবার এখানেও না অনেকে বলে যে এটা কিনা কনফিউশন, সমসাময়িক, আশেপাশে কোনো ছোট জায়গা, তো এগুলো কনফিউশন আছে। মেগাস্থিনিসের বিবরণেও এই বংশের উল্লেখ পাওয়া যায়। অশোকের শিলালিপি, খারবেলের হাতিগুম্ফাতে পুরো এখানকার যে অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক স্ট্রাকচার, পুরোটা খারবেলের হাতিগুম্ফা থেকেই পাওয়া যায়। ঠিক আছে, আর এর রাজধানী প্রথমে ছিল কোরকাই, কিন্তু পরে হয়ে যায় কাবেরী নদীর দক্ষিণ মাদুরাই। মাদুরাইয়ের নাম নিশ্চয়ই শুনেছ। তো যদি রাজধানী নিয়ে প্রশ্ন আসে তাহলে হলো প্রথমে ছিল কোরকাই, পরে মাদুরাই। কোরকাইটা আসবে বলে মনে হয় না, যদি খুব না কঠিন কোশ্চেন হয় তো মাদুরাইটা মনে রাখবে। এবার আরিকেশ্বরী, রাজসিংহা, প্রথম পরান্তুক, শ্রীবল্লভ, এটা জটিল পরান্তুক, শ্রীবল্লভ যার উপাধি ছিল শ্রীমান, এগুলো তো আমরা জানলাম। এবার এর পরেও কিছু রাজারা ছিল, তারা বিশেষ কিছু করেন। মারাবর্মন কুলাসিকারা ছিল, যে আবার সুন্দর আর ভীরা তার দুই ছেলে ছিল। তো এই দুই ভাই নিজেদের মধ্যেই যুদ্ধ শুরু করে যে কে সিংহাসনে বসবে এই সেই নিয়ে। তো এই সবের সময় পুরো পান্ডে ডায়নাস্টি, যদি রাজারাই নিজেদের মধ্যেই ঝগড়া করে তাহলে সে প্রজা নিজের দেশকে সামলাবে কি করে? তো রাজ্য দুর্বল হয়ে পড়ে। এই সময় কে আসে বলো? খলজি। এই সময় খলজি এসে এই পান্ডে ডাইনাস্টিকে জয় করে এবং পান্ডে ডাইনাস্টি শেষ হয়ে যায়। তো প্রথমেই বললাম এটা থেকে খুব বেশি কিছু পড়ানোর মতো নেই। তোমাদের যদি জীবন মুখোপাধ্যায়ের বই পড়ো তাহলেও দেখবে একদম মিনিমাম উল্লেখ করে পড়া লেখা আছে। তো সেই হিসাবেও যেটুকু জিনিস পড়বেই, প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা, এই কোন অংশে ছিল দক্ষিণে কাবেরী নদীর তীরে, আর রাজধানী, এইটুকু অন্তত মনে রাখবে। আর কে জয় করে এই রাজবংশকে পতন করে বা শেষ হয় কার যুদ্ধে। ঠিক আছে, পান্ডে ডাইনাস্টিতে এর থেকে বেশি কিছু বলার নেই। এরপরে আসবো চেদি। বললাম চেদির অনেকগুলো নাম আছে, কেউ বলে চেরা, কেউ বলে চেদি। তো এদের সাথে কিন্তু পান্ডের খুব লড়াই হতো, এই পান্ডে ডাইনাস্টির সঙ্গে খুব লড়াই হতো। কিন্তু একটা জিনিস দেখো, ভারতের এইখানটায় যখন কেউ থাকছে তখন তো চারিপাশে সমুদ্র, দাঁড়াও সমুদ্রটা একটু নীল করি, ঢেউ করে দিই। তার নৌবাহিনী ভালো হতে হবে। তো এই বংশ নৌবাহিনীর, নৌজাহাজের ব্যবহারটা কিন্তু খুব ভালো জানতো। এবার এরও যে খুব বেশি ডিটেলস আমরা জানি তা নয়, কিন্তু ওই বললাম যে রাজারা একটুখানি বেশি এলাকা দখল করে বা কিছু স্থাপত্য করে, তাদের কথাটা আমরা জানি। এখানকার আদি রাজা হলো উদিয়ান জেরাগ। এনার কি কৃতিত্ব, কেন আমরা এনাকে জানি? ইনি সাতবাহন রাজা, দ্বিতীয় সাতকর্ণীর সঙ্গে যুদ্ধ করেন এবং জেতেন। তখন এনার উপাধি হয় বানভারামবিন। আবার পাণ্ডকেও জয় করে, তখন এনার উপাধি হয় পেরান জোরান উদিয়ান।
তো উদিয়ান জেরাক সম্পর্কে এর থেকে বেশি কিছু বলার নেই। তো এরপরে যেসব রাজারা আসেন তাদের মধ্যে ইমেয়াবম্ব, নেদুন জেরাল, তো এরকম অনেকে আসেনি, কিন্তু আমরা যার সম্পর্কে পড়বো সেটা হলো নেদুন জেরাল আদান। তিনি কখন আসে? 155 খ্রিস্টাব্দে। এবং তার সম্পর্কে আমরা যেটুকু জানি তাতে মেন ব্যাপার হলো তিনি বিচার ব্যবস্থা উন্নতি করেন এবং পাণ্ড্য ডাইনাস্টির অনেক অংশ দখল করেন। এই চেদি বংশকে হিমালয় পর্যন্ত বিস্তার করেন। ঠিক আছে, হিমালয় পর্যন্ত বিস্তার করা মানে কি? সে প্রচুর রাজ্য জয় করে। তো এই প্রচুর রাজ্য জয় করার জন্য তার উপাধি হয় অপরাজিতা। তারপরে গোয়া, সম্বল, মারোয়ার, শ্রীলঙ্কা অব্দি দখল করেন। মানে ভারত থেকে বেরিয়ে নৌবাহিনী দিয়ে, আমি প্রথমেই বলেছিলাম যে এদের নৌবাহিনী ছিল ভালো, সেখানে গিয়ে সে শ্রীলঙ্কা অব্দি দখল করেন। ঠিক আছে, এখানকার শ্রেষ্ঠতম রাজা হলো লালচের। এই লালচের সম্পর্কে আমরা যার কাছ থেকে জানতে পারি সেটা হলো ইনি ছিল সাহিত্যপ্রেমী মানুষ। এনার দরবারে একজন কবি ছিল, তার নাম হলো পাবনা। সেই পাবনা কবির লেখা তাক্কামুনি, সেখান থেকে আমরা এনার সম্পর্কে জানতে পারি। এবং এখানে তিনি লালচেরকে লাল চিরান্তন বলেছে, মানে আখ্যা দিয়েছে বা উপাধি দিয়েছে। আর তিনি লালচের দেবী কন্যাগীর মন্দির প্রতিষ্ঠা করেন। বলা হয় যে হিমালয় থেকে পাথর এনে তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তো বুঝলে, এই দুটো রাজা সম্পর্কে একটু জানলেই হবে। শ্রেষ্ঠ রাজা কে ছিল? নেদুন জেরাল আদান সম্পর্কে সে প্রচুর রাজ্যটাকে বিস্তার করেছিল। আর উদিয়ান জেরাগ সাতবাহনের সঙ্গে যুদ্ধ হয়েছিল, পাণ্ড্যকে যুদ্ধ হয়েছিল। এই উপাধিটা কার, এরকম প্রশ্ন আসে। তো বুঝলে, এরপরে আমরা পড়ব চোল রাজবংশ। এই চোল রাজবংশটা কিন্তু ইম্পর্টেন্ট। আগের দুটো যেমন প্রথমেই বললাম ইম্পর্টেন্ট নয়, এটা ইম্পর্টেন্ট। এটা ভারতবর্ষের বাইরে গিয়েও প্রচুর জায়গা জয় করে এসেছে। এটা কোন সময়কার? এর সময়টা নিয়ে একটু খটকা লাগবে, সেটা আমি বলবো। গল্পটা পুরো বলি আগে। এটাই তামিলনাড়ু অঞ্চলের। এরা বর্তমান দক্ষিণ ভারতের পেন্নার ও ভেল্লুর নদীর মধ্যবর্তী, মানে বর্তমান তামিল রাজ্যে যে তাঞ্জোর, তিরুচিনাপল্লী, পাদুকোটা আছে, ওই এলাকাটা। ঠিক আছে, এই বংশের উল্লেখ মহাভারতেও পাওয়া যায়। তো আমরা কোথা কোথা থেকে ইনফরমেশন পাচ্ছি সেটা দেখো। অশোকের শিলালিপিতেও এই বংশের উল্লেখ পাওয়া যায়। আবার শ্রীলঙ্কার যে জাতীয় গ্রন্থ আছে মহাবংশম, ওখানেও পাওয়া যায়। পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, এখানেও পাওয়া যায়। টলিমির ভূগোল, তারপরে হিউয়েনসাং এই বংশের, মানে বুঝতে পারছো বংশটা প্রচুর কিছু করেছে এবং প্রচুর দিন ধরে টিকে ছিল। ঠিক আছে, না হলে তো এতজন এত কথা বলবে না। কিন্তু এবার যেটা বললাম যে এটা সম্পর্কে বলবো, যেটা শুরু হলো খ্রিস্টীয় 2য় শতকে। কিন্তু হিউয়েনসাং যখন এই বংশের উল্লেখ করেছেন, তিনি কি বলেছেন যে তিনি 7ম শতকে এখানে ভিজিট করেছেন, এখানে গেছেন। 7ম শতকে ইনি যখন গেছে তখন দেখেছে এটা একটা ধ্বংসাবশেষ। বোঝা যাচ্ছে একটা রাজ্য ছিল, কিন্তু এখন কিছু নেই, এখন একটা ধ্বংসাবশেষ পড়ে আছে। তার মানে 7ম শতকের আগে
এই চোল বংশের পতন হয়, কিন্তু তারপর তারা আবার ব্যাক করেছিল, সে গল্প পরে বলবো। এই খ্রিস্টীয় 2য় শতকে তামিল কিংবদন্তি হিসাবে চোল বংশের প্রতিষ্ঠাতা হলো কারিকল। এই কারিকল পাণ্ড্য ও কেরল মানে চেরদের কিছু অংশ দখল করে। তিনি তামিল সাহিত্য পছন্দ করতেন, বললাম কেউ কেউ হয় সাহিত্যপ্রেমী, তো ইনি ছিল সাহিত্যপ্রেমীর ক্যাটাগরি। তার দরবারের কবি উরুত্তি রঙ্গনাল্লার রচিত একটা কবিতা, সেটা হলো পট্টিনাপ্পাই। সেখানে এই রাজ্য সম্পর্কে, এই খ্রিস্টীয় 2য় শতকের চোল রাজ্য সম্পর্কে ডিটেলে জানা যায়। তো আমি প্রথমেই বললাম যে সমুদ্রের ধারে মানে নৌবাহিনীটা বেশ শক্তপোক্ত ছিল। তো এই সময় এই কারিকলও লেখা থাকে, কোথাও কারিকরও লেখা থাকে। সিংহল মানে শ্রীলঙ্কা অবধি কিন্তু জয় করেছিলেন নৌবাহিনী দিয়ে। রাজধানী কোথায় করেছিলেন? কাবেরীপত্তনম। এবার শ্রীলঙ্কা যখন জয় করেন তখন তিনি কি করেন, শ্রীলঙ্কা থেকে প্রচুর কাজের জন্য মানুষ নিয়ে আসে। যে আমাকে তো, আমি একা যদি বলে দিই আমি রাজা, তাহলে তো হবে না, আমাকে তো আমার প্রজাও লাগবে। তো সেই প্রজা হিসেবেই হোক বা নিজের রাজ্যে কাজ করানোর জন্যই হোক, প্রচুর ধরনের শ্রমিক মানুষ এরকম নিয়ে এসেছিলেন। এবং কাবেরী নদীর তীরে বাঁধ দিয়ে তিনি একটি শহর করেন। সেই শহরটিকে তিনি নাম দেন কাবেরীপত্তনম এবং সেটাকে তিনি তার রাজধানী করেন। এবং এই রাজাই প্রথম সেচ কাজের জন্য এই কাবেরী নদী থেকে এরকম চ্যানেল করেন, মানে জলটা চলে আসবে, সেচ কাজ ভালো হবে। তো এটা কিন্তু করেছিলেন কারিকল। তারপরে তো দেখো কারিকল ছাড়া আর সেরকম কোনো রাজা বিশাল কিছু করেছে বলে জানা যায়নি। তারপরে নর্মালি রাজ্য চলেছে। এখানে তো আমি বললাম পাণ্ড্য, এই চেদি, চোল এদের যুদ্ধ চলতই। এই যুদ্ধটুদ্ধর পর 7ম শতকে গিয়ে পতন হয়ে যায়। তো এইখানে এই কাহিনীটা শেষ হয়ে গেছে। তারপরে আবার খ্রিস্টীয় 9ম শতকে, খ্রিস্টীয় 9ম শতকে বিজয়ালয় চোল, (850 থেকে 871), ঠিক আছে। এই বিজয়ালয় চোল আবার চোল বংশের প্রতিষ্ঠা করেন। এই সময় বিজয়ালয় চোলের পুত্রর নামটাও বলে রাখি, আদিত্য। সেও এই বংশ পুনরুদ্ধারের জন্য তারও অবদান মানে প্রচুর পরিমাণ আছে। এই বিজয়ালয় পল্লব বংশের সামন্ত রাজা ছিল। ভাবো, সামন্ত রাজা ছিল সে পল্লব বংশে, তার পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ হয়। এই সুযোগটা নিয়ে বিজয়ালয় পাণ্ডবদের কাছ থেকে তাঞ্জোরটা দখল করে। এই দখল করে সে আবার চোল বংশের প্রতিষ্ঠা করে। মানে ব্যাপারটা কি, সে পাণ্ডবদের সঙ্গে লড়াই করছে পল্লব ভার্সেস পাণ্ডব হয়ে, কিন্তু সে নিজের ক্ষমতা বলে বা তার ছেলে এবং তার ক্ষমতা বলে যখন এই তাঞ্জোরটা দখল করে, তখন সেটা পল্লবের সঙ্গে মিউচুয়ালি হোক বা যাই হোক, সেই তাঞ্জোর এলাকাটাকে নিয়ে আবার চোল বংশকে ফিরিয়ে আনে। এরপরে প্রথম পরান্তুক রাজা হন। এই প্রথম পরান্তুককে বলা হয় চোল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, রিয়েল ফাউন্ডার। এবার কেন বলা হয়, দেখো, এ গিফট হিসাবে পেল, পল্লবকে খুশি করে তার হয়ে জিতে পেল বা যাই হোক, সে প্রতিষ্ঠা করলো, কিন্তু সেই জিনিসটাকে তো ঠিকঠাক একটা সাম্রাজ্য বানাতে হবে। আমি যদি আজ একটা
ফাঁকা মাঠে গিয়ে দাঁড়িয়ে বলি আমি রাজা, তাহলেই তো আমি রাজা হলাম না। আমার নিচে প্রজা থাকবে, তাদের প্রবলেম আমি সলভ করব, তারপরে তো আমি রাজা হব। তারপরে তো আমার সাম্রাজ্যটাকে লোকে বলবে যে আচ্ছা ওখানে সাম্রাজ্য আছে। তো সেই হিসাবে প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু প্রথম পরান্তু। এই প্রথম আদিত্য কিন্তু তার বাবা যেরকম ভালো মানুষ ছিল, এই বিজয়ালয় যে পল্লবের সাথে এখানে যুদ্ধে গিয়ে একটা জায়গা পেল, সেখানে যখন মানে কারোর গিফটে আমি যদি রাজা হই তাহলে তো তারও একটা লাভ আছে। তো সেই সব না গিয়ে এই প্রথম আদিত্য পল্লবরাজ অপরাজিত বর্মনের সঙ্গে যুদ্ধ করে এই চোল সাম্রাজ্যকে কিন্তু স্বাধীন হিসাবে, মানে ওই কারোর আন্ডারে কারোর দয়াই নেই, আমি নিজের হকেরটা লড়ে নিয়েছি, সেই হিসাবে কিন্তু করেছিল প্রথম আদিত্য। তারপরে সিংহাসনে বসে প্রথম পরান্তু। ঠিক আছে, এই প্রথম আদিত্যের মৃত্যুকালে চোল রাজ্য সম্ভবত উত্তরে মাদ্রাজ শহর থেকে দক্ষিণে কাবেরী নদী পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তারপরে আবার তো তার ছেলে এলো, সেই ছেলে পুরো মানে তার বাবা কি করলো দেখো, ঠাকুরদা একটা জায়গা গিফটে পেল, সেখানকার রাজা হলো, তার ছেলে তাকে হারিয়ে সেইটুকু জায়গা নিল, আবার তার ছেলে প্রথম পরান্তুক পুরো পল্লব সাম্রাজ্যকে নিজের আন্ডারে করল। এবার কাঞ্চি এলাকাটাকেও মানে কাঞ্চিকেও সে রাজধানী হিসাবে ঘোষণা করলো। পাণ্ডবদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করে, তারপরে মাদুরাই দখল করে। ঠিক আছে, কে করছে? প্রথম পরান্তুক। কেন প্রথম পরান্তুকটা আবার বলছি, মাদুরাই দখল করার পর সে উপাধি ধারণ করে মাদুরাই কোন্ড। মাদুরাই কোন্ড কার উপাধি? প্রথম পরান্তুক। এটা মাথায় একদম হাতুড়ি দিয়ে গেঁথে ঢুকিয়ে নাও। ঠিক আছে, এটা বারবার আসে, এটা মাথায় ঢুকিয়ে নাও। আমি আরেকটু ক্লিয়ার করে দিই, মাদুরাই কোন্ড মানে কি? যে মাদুরাই জয় করেছে। মাদুরাই কে জয় করলো? পাণ্ডবদেরকে কে হারালো? প্রথম পরান্তু। ঠিক আছে, আরো কি করলেন? সে রাষ্ট্রকূট রাজা দ্বিতীয় কৃষ্ণকে পরাস্ত করে পেন্না নদী পর্যন্ত রাজ্যের আয়তন বৃদ্ধি করে। এই জন্য এই বাকি যে রাজারা দেখো চারিপাশে যারা ছিল সবাইকে তো ফটাফট উড়িয়ে দিচ্ছে। তো কি হলো, এরা ভাবছে আমরা তো টিকেই উঠতে পারছি না। এরা কিন্তু তলে তলে একটা টিম আপ করে যে ও একা এত পাওয়ারফুল, চলো আমরা তিনজনে মিলে একটা টিম বানাই। তো বাকি রাজা এই রাষ্ট্রকূট রাজ তৃতীয় কৃষ্ণর সঙ্গে মানে তৃতীয় কৃষ্ণ আর মহীশূরের গঙ্গরাজ মিলিত হয়ে 949 খ্রিস্টাব্দে মিলিত হয়ে আক্রমণ করে, যে যুদ্ধটার নাম তাক্কোলামের যুদ্ধ। তাক্কোলামের যুদ্ধ 949। তো তাক্কোলামের যুদ্ধে এই প্রথম পরান্তুককে পরাস্ত করে। এই যুদ্ধে প্রথম পরান্তুকের ছেলে রাজাদিত্য নিহত হয়। এবার কি হলো, এরা তো এতদিন মানে সবাইকে ছাড়খাড় করে দিচ্ছিল, এখানটা দখল ওখানটা দখল, কিন্তু এইবার কি হলো, চোল রাজ্যের উত্তরাংশ রাষ্ট্রকূট অধিকার করে, মানে এই তাঞ্জোর রাজধানীও রাষ্ট্রকূট অধিকার করে। তো এইসব ঘটার পর পরান্তুক মারা যাওয়ার পর, তার ছেলে মারা যাওয়ার পর কিছু বছরের মধ্যে, আগেরটা যেমন কিছু শতক ছিল, এটা শতক না, কিছু বছরের মধ্যে এই চোল বংশ আবার শেষ হয়ে যায়। মানে চোলদের গ্রাফটা কিরকম বলতো, প্রথমে খুব চলছিল, ডাউন, আবার একদম টপে গেছে, আবার ডাউন, আবার টপে গেছে, আবার ডাউন, ওদের গ্রাফটা এরকম। তো এখানে শেষ হলো। তারপরে যে রাজা এলো প্রচন্ড ইম্পর্টেন্ট,
তৃতীয়বার আবার শুরু হলো যাকে দিয়ে, তার নাম প্রথম রাজারাজ। দেখো, 949 খ্রিস্টাব্দে প্রথম পরান্তক মারা গেল, তারপর হয়তো কিছু বছর সার্ভাইভ করেছিল। প্রথম রাজারাজ এলো 985-তে। ইনি ছিল সুন্দর চোল বা দ্বিতীয় পরান্তকের পুত্র। এবার এনার কথা বিশাল ইম্পর্টেন্ট কেন? ইনি যখন সিংহাসনে এলেন বা চোল বংশকে নিয়ে এগোতে শুরু করলেন, তখন চোল বংশ একটা ছোট্ট এলাকা নিয়ে আছে, ঠিক আছে? সেই ছোট্ট এলাকাটাকে, ছোট্ট রাজ্যকে সে বিশাল সাম্রাজ্যে পরিণত করে। তো প্রকৃত প্রতিষ্ঠাতা, চোল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে কিন্তু প্রথম রাজারাজ। তার আসল নাম ছিল আরুমালি বর্মন। তার কথা আমরা কোথা থেকে জানতে পারি? তাঞ্জোর শিলালিপি থেকে আমরা জানতে পারি। এবার এই এত জায়গা দখল যে করেছে, মানে সবাইকে একদম কি বলে ঘোল খাইয়ে দিয়েছে, তার কারণ হলো শক্তিশালী নৌবাহিনী। তার যে নৌবাহিনী ছিল সেটা ছিল অত্যন্ত শক্তিশালী। মানে তাদের নৌবাহিনী এতটাই দক্ষ ছিল, তারা বঙ্গোপসাগর মানে একেবারে পার করা, যুদ্ধ করা কোনো ব্যাপার না। মানে তারা এই বঙ্গোপসাগরকে বলতো চোল হ্রদ। মানে ওটা তো আমার বাপের সম্পত্তি, ওটা সাগরকে বললো ওটা তো একটা হ্রদ, ছোট্ট জলের জায়গা, বুঝলে? তাদের কাছে এমনই নৌবাহিনী ছিল। তো এরা তো ওই চেদি, পাণ্ড, গঙ্গরাজ্য সব দখল করে। ত্রিবান্দামের যুদ্ধটা বলি, ত্রিবান্দামের যুদ্ধ থেকে প্রশ্ন আসতে পারে। ত্রিবান্দামের যুদ্ধ যেটা হয়, সেখানে নৌযুদ্ধে চের বংশকে যখন পরাস্ত করে, চের রাজা তখন সিংহাসনে ছিল রবি বর্মা, রবি বর্মাকে পরাস্ত করেন। পাণ্ডবংশীয় রাজা অমর ভুজঙ্গকে তিনি পরাস্ত করেন এবং মাদুরাই দখল করেন। তারপরে গঙ্গরাজ্য বা মহীশূরের অনেকাংশ দখল করেন। পূর্ব চালুক্য দখল করেন, আক্রমণ করেন। তার রাজধানী বেঙ্গি, তখন এখানকার রাজা ছিল বিমলাদিত্য। পূর্ব চালুক্য দখল করে, পশ্চিম চালুক্য দখল করে। পশ্চিম চালুক্যে তখন রাজা ছিল সত্যাশ্রয়। এবার এই জায়গাগুলো যে খুব একটা দখল করার জন্য করেছিল তাও নয়, লুট করেছিল প্রচুর। মানে লুটতরাজ করেছে, প্রচুর সম্পত্তি, মানুষজন, সেনাবাহিনী। তো এটা যে নিজের ক্ষমতা দেখানো, নিজের রাজ্য বিস্তারই যে একমাত্র লক্ষ্য ছিল তা না, নিজের ক্ষমতা দেখানো এবং লুটতরাজ করা একটা উদ্দেশ্য ছিল। কলিঙ্গ, প্রাচীন কিছু দ্বীপ, মানে ধরো লাক্ষাদ্বীপ, মালদ্বীপ, এগুলো সব দখল করেন। সিংহল দখল করেন। রাজা পঞ্চম রাজ, মানে যখন সিংহল দখল করেন তখন রাজা পঞ্চম রাজ দক্ষিণে গিয়ে আশ্রয় নেন। আর রাজধানী অনুরাধাপুর দখল করেন প্রথম রাজারাজ। এটা একটু মনে রাখবে। নিয়ে সেখানে সে নিজের রাজধানী বলতে অনুরাধাপুরকে যে রাজধানীটা করেছিল, প্রপার রাজধানী না, মানে আমার এই এলাকার, আমার এই উপনিবেশের রাজধানী হবে অনুরাধাপুর, ঠিক আছে? আর এই সিংহল যখন দখল করেন, উনি তো শৈব ছিলেন, প্রথম রাজারাজ শিব ভক্ত ছিলেন। অ্যাকচুয়ালি সমস্ত ধর্মকেই উনি রেসপেক্ট করতেন, ওনার বুদ্ধেরও কাহিনী বলবো। তো সেখানে তিনি এই সিংহলে যখন যান এবং দখল করেন, তখন শিব মন্দির প্রতিষ্ঠা করেন এখানে। তারপরে শুরু হয় দক্ষিণ পূর্ব এশিয়া, মানে কি আরবিয়ান কান্ট্রিগুলো, যাকে আমরা বলি শেখ, কোটিপতি, আরবপতি, তাদের সঙ্গেও, মানে এত ভালো নৌবাহিনী, তাদের সঙ্গেও প্রচণ্ড ব্যবসা শুরু হয়। তারপরে সুমাত্রার রাজা
শৈলেন্দ্র বংশীয় রাজা বিজয় বর্মনের সঙ্গে এই ব্যবসায়িক সম্পর্কটা খুব ভালোভাবে তৈরি হয়। সেই হিসাবে আবার এই সুমাত্রার বিজয় বর্মন মেগাপট্টমে মানে একটা বন্ধুত্বের স্মারক হিসাবে একটা বৌদ্ধ বিহার মেগাপট্টমে বৌদ্ধ বিহার তৈরি করেন, মানে আমাদের বন্ধুত্বের সাক্ষী হিসাবে থাকুক এরকম। তো এই সময় চীনে অব্দি দূত পাঠানো হয়, চীনের সাথে ব্যবসা শুরু হয়। তো এই টাইমটাই কিন্তু আমি রাজধানীটা বলেছি, রাজধানী কিন্তু ছিল তাঞ্জোর। আর আমরা এত কিছু জানি এই যুদ্ধের কাহিনীগুলো, সেটা হলো এই তাঞ্জোরের যে বিখ্যাত রাজরাজেশ্বর মন্দিরটি আছে তিনি বানান, তার দেয়ালে এই যুদ্ধ জয়ের কাহিনীগুলো খোদাই করা আছে। আর তারপরে তিনি, আমি বলবো যে তিনি বৌদ্ধ মন্দির তৈরি করেন, শিব মন্দির তৈরি করেন, বিষ্ণু, মানে তিনি শৈব ছিলেন, শিব এবং বিষ্ণুর ভক্ত ছিলেন এবং অন্যান্য ধর্মকেও তিনি সাপোর্ট করতেন। তার অনেকগুলো উপাধি আছে, মুমাদি চোল, গঙ্গাইকোন্ড চোল। এটা নিয়ে একটুখানি তর্ক বিতর্ক আছে, গঙ্গাইকোন্ড চোল কাকে বলে সেটাও বলবো। শিবপদ শেখর, এগুলো তার উপাধি। তো বুঝতেই পারছো একদম কি বলবো, ছুটন্ত দুরন্ত একটা রাজা, যে মানে যার সামনে যে কেউ দাঁড়াতেই পারেনি, মানে সামনে এসেছে উড়ে গেছে, কি বলবো, দাঁড়াতেই পারেনি, সে এ মাথা থেকে ও মাথা অব্দি জয় করে ফেলেছে। তারপরে প্রথম রাজারাজের ছেলে প্রথম রাজেন্দ্র চোল সিংহাসনে বসেন, ওনার ছেলে বসেন 1014 খ্রিস্টাব্দে। মানে বাবা তো ছিল ছুটন্ত দুরন্ত একদম ওয়াও, তার ছেলে তার থেকে উপরে, ঠিক আছে। তার উপাধি হলো মার্তণ্ড, ঠিক আছে। উত্তম চোল, গঙ্গাইকোন্ড চোল। বললাম গঙ্গাইকোন্ড চোল নিয়ে একটুখানি কনফিউশন আছে, ঠিক আছে। প্রথম রাজারাজকে বলে না প্রথম রাজেন্দ্র চোলকে বলে, এবার গল্পটা বলি তাহলে বুঝতে পারবে। এই প্রথম রাজেন্দ্র চোল বাংলার দিকে অগ্রসর হয়, পালদেরকে আক্রমণ করে, মানে পাল বংশ তখন এদিকে শাসন করছে। পূর্ববঙ্গের গোবিন্দচন্দ্র, পশ্চিমবঙ্গের প্রথম মহিপাল আর দক্ষিণবঙ্গের রণসুরকে পরাজিত করে, ঠিক আছে। এই বাংলা অভিযানটারও কিন্তু সেই বাবার মতোই ছিল, আমি বাংলায় গিয়ে রাজত্ব করব থাকবো সেটা না, মেন ইচ্ছা ছিল লুটতরাজ। তো এইখানে দেখো গঙ্গা পেরিয়ে এসে এগুলো জয় করেছে বলে গঙ্গাইকোন্ড, আগে আমরা দেখেছি না মাদুরাইকোন্ড, তো এই গঙ্গা পেরিয়ে গঙ্গাকে জয় করেছে বলে গঙ্গাইকোন্ড, বুঝতে পারছো। তো যদি প্রশ্ন আসে অপশানে প্রথম রাজেন্দ্র চোল থাকে, তাহলে কিন্তু আমাদের প্রথম রাজেন্দ্র চোলকেই বলতে হবে। যদি বাই চান্স না থাকে, প্রথম রাজারাজ থাকে, সেটাও আমরা করতে পারি, কারণ এই দুটো নিয়ে অনেক গল্প আছে। তো এই গঙ্গায় যখন এসেছিল, এই গঙ্গা পেরিয়ে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জয় করে, তখন এখানকার কিছু মানুষ, ব্রাহ্মণ, এরকম কিছু মানুষকে সে মাথায় একটা করে ওই জলের কলসি দিয়েছিল, ঠিক আছে, যে এটা তোমায় আমার সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে, মানে অত্যাচার। সেই জলটা অনেকেই রাস্তায় মারা গেছে। এবার যারাও নিয়ে যেতে পেরেছিল শেষ অবধি, একটা জঙ্গল এরিয়ায় সেই গঙ্গা জলটা ছিটিয়ে সেই জায়গাটা কেটে একটা শহর বানান, সেই শহরটার নাম হলো গঙ্গাইকোন্ড চোলপুরম, এবং এটাকেই তিনি তার রাজধানী বানান। ঠিক আছে, এবার দেখো এতগুলো তথ্য আমরা জানতে পারি কোথা থেকে, তিরুমালা পর্বতলিপি আর তাঞ্জোর লিপি থেকে। এবার এর দখলের কথা আর কেন বলছি না, কারণ তার বাবা এত পরিমাণ দখল করে গেছিল, চারিপাশ থেকে এত যুদ্ধ আসছিল, সেগুলো কিন্তু তাকে সব একা হাতে
মানে বাবার বিজিত এই চের পাণ্ড্যরাজ্য একসঙ্গে মিলে বারবার বিদ্রোহ করেছে, বারবার দমন করেছে, এইসবেই কিন্তু সে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়ে, বারবার যুদ্ধ করতে হয়। সে পশ্চিম চালুক্য পূর্ব চালুক্যদের বিরুদ্ধে একাধিকবার জয় করে। বাবা অর্ধেক সিংহল করেছিল, ও পুরো সিংহলটা করে। তখন পঞ্চম মহেন্দ্র সিংহলের রাজা ছিল, তাকে পরাজিত করেন। ব্রহ্মদেশ মানে এখন যেটা মায়ানমার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জয় করে। হিন্দু রাজ্য শৈলেন্দ্র বংশীয় মালব সুমাত্রা সব জায়গা জয় করে। শ্রী বিজয়কে বশ্যতা স্বীকার করে তার অধীনে আনেন। ঠিক আছে, প্রথম রাজেন্দ্র চোলের কাহিনী এইরকম। এরপরে অনেকগুলো রাজা এসেছে, কিন্তু তাদের কাহিনী সেরকম ডিটেলে বলার মতো কিছু নেই। রাজাধিরাজ চোল 1044, মানে প্রথম রাজেন্দ্র চোল মারা যাওয়ার পর 1044-এ যখন সিংহাসনে বসেন, তখন সেই অন্তর্দ্বন্দ্ব সামলাতে গিয়েই নাজেহাল, তারপরে নিহত হন। মানে ওই চালুক্যর সঙ্গে যুদ্ধে নিহত হন। দ্বিতীয় রাজেন্দ্র মানুষ হিসাবে খারাপ ছিলেন, মানে অত্যাচারী ছিলেন, তো ওই আততায়ীর হাতেই খুন হন। ঠিক আছে, বীর রাজেন্দ্রর আমলে কি হয় যে তার আন্ডারে যারা ছিল পশ্চিম চালুক্য পূর্ব চালুক্য, তারা যুদ্ধ করে, এবং মানে এতটা এলাকা ছিল, এ স্বাধীন হয়ে যাচ্ছে, ও স্বাধীন হয়ে যাচ্ছে, এ স্বাধীন হয়ে যাচ্ছে, এরকম হতে শুরু করে এই বীর রাজেন্দ্রের সময়। ওটা হলো 1062। আর তারপরে ছিল কুলোতুঙ্গ। এনার সময়ে মানে ইনি ছিল প্রথম রাজেন্দ্র চোলের দৌহিত্র, মানে প্রথম রাজেন্দ্র চোল আর লিখলাম না অত দূর। আর বেঙ্গের চালুক্যরাজ প্রথম রাজরাজের পুত্র। তো এনার সময় চোল চালুক্য বংশের প্রতিষ্ঠা হয়, মানে ইনি প্রতিষ্ঠাতা চোল চালুক্য বংশের। তো এইসব চলতে থাকে, খুব একটা কিছু উন্নতির খবর নেই। লাস্টলি এসব করতে করতে যখন একদম দুর্বল হয়ে পড়ে, তখন আমরা আলাউদ্দিন খলজির সময় পড়েছি, তিনি তার সেনাপতি মালিক কাফুরকে পাঠিয়েছিল না এদিকে। তখন এই মালিক কাফুর যখন এই দক্ষিণে আসে, তখন এই 1301 খ্রিস্টাব্দে মালিক কাফুরের আক্রমণে চোল বংশের খবর শেষ, চোল বংশের একেবারে পতন। বুঝলে আজকে কি কি বংশ, কি কি গল্প, বিশাল জয়ের গল্প, ডেটা না পাওয়ার গল্প। বললাম দুটো বংশ সম্পর্কে একদম মিনিমাম তথ্য, শুধু চোল বংশটা ভালো করে পড়বে। আমি এরপরে একটা চোল বংশ বলে অডিও আপলোড করব, ঠিক আছে? সেটা অফ টাইমে হোক, ঘুমিয়ে হোক, ঘুমানোর আগে হোক, একবার শুনে নিও গল্পের মতো করে, ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আর এরকম ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কোনো কথা শুনতে চাই না। অনেক কষ্ট করে অনেক ডিটেলসে তোমাদের পাখি পড়ানোর মতো পড়ানোর চেষ্টা করছি, যাতে মাথায় ঢুকে যায়, অন্তত অপশন দেখলে মাথা থেকে সেটা বেরিয়ে আসে। তো অবশ্যই সাবস্ক্রাইব করো।